উপজেলা নির্বাচন আজ সকাল ৮টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বারিধারে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত। আহত গাড়ি চালক হাসপাতালে ভর্তি। তদন্ত করে ব্যবস্থা জানান আইজিপি। হোমিও বোর্ডকে করায়ত্ত করে ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়। নিয়মে পরিণত নিয়োগ ও বদলি বাণিজ্য খতিয়ে দেখা তাগিদ টিআইবি। কেরানীগঞ্জের মনোরমা তন্ত্র মন্ত্রের প্রতারণা ফাঁদ। ৭০ বিঘা জমিতে বাংলা সহ করেছেন বিপুল সম্পদ। স্বামীকে বানিয়েছেন ইউপি সদস্য। এবং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রস্তুত দিল্লি। অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট গ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সিল, ব্যালট পেপার সহ ভোটের বিভিন্ন সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তারা কড়া নিরাপত্তায় বুঝে নেন এসব সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয় বরিশালের আগুইলঝাড়া ও গৌরনদী উপজেলার নির্বাচন। এই দুই উপজেলায় ভোট রোববার। এ লক্ষ্যে সকালেই কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোট গ্রহণের সরঞ্জাম। গৌরনদীতে ভোট হবে ৬৯টি কেন্দ্রে আর আগুইলঝাড়ায় ৬০টি কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন রয়েছেন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়াতেও বিতরণ করা হয়েছে ভোটের সরঞ্জাম। সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স সহ বিজিবি ও র্যাব সদস্যরা। আমার কেন্দ্র নাম্বার ২৫ মিক্সিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৬৩৪। আমার মালামাল এইমাত্র পেলাম এবং আমরা একটু পরেই যাচাই বাছাই করে আমরা এখান থেকে রওনা দেব। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলায়ও শনিবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। আমাদের নির্বাচনী কার্যক্রমের সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করছি। আমাদের মোটামুটি ১০-১২ জনকে অলরেডি আমরা নির্বাচনী সামগ্রী, ব্যালট বাক্স আমরা বিতরণ করেছি। বাকিগুলো আস্তে আস্তে আমরা বিতরণ করব। হয়তো আমরা ২টা থেকে ৩টার ভিতরে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারব। এদিকে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন। ভোটের আগের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এই উপজেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। দলটির মনোনীত প্রার্থী ইতিময় চাকমা অলিভের সমর্থনে এই অবরোধ ডাকে। তাই অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে কমিশন। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও নেত্রকোনায় স্থগিত হওয়া আরও ১১ উপজেলায় ভোট হচ্ছে রোববার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম এবং বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান। শুরুতে আমরা যাচ্ছি পটুয়াখালীতে। সাইদ, নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানান। ভোটাররা নিশ্চয়ই কেন্দ্রে আসতে শুরু করেছেন, উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি আপনি বলেছিলেন, সকাল ৮টা থেকে কিন্তু বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এখন দাঁড়িয়ে আছি ৮ নং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো ভোটাররা আসেনি, কিন্তু এখানে যে প্রশাসনের যে লোকজন, আনসার, পুলিশ, তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা তার দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের সহকারী যে প্রিজাইডিং তারা আসতে শুরু করেছে এবং এছাড়া যে প্রত্যেকটা প্রার্থী যে এজেন্ট, সেই এজেন্টটা কিন্তু আসতে শুরু করেছে এবং সকাল ৮টায় কিন্তু ভোট গ্রহণ শুরু হবে ব্যালটের মাধ্যমে। এছাড়া যদি আমি একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু আসলে যে কোনো ভোটাররাও কিন্তু আসেনি, শুধু একমাত্র প্রশাসনের লোকজন, আনসার এবং আপনার যে প্রিজাইডিং এর যে সহকারী প্রিজাইডিং তারা শুধু আসছে এই পর্যন্ত। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে পটুয়াখালী একটি পৌরসভা, 14টি ইউনিয়ন নিয়ে যে পটুয়াখালী পৌরসভা গঠিত। এছাড়া কিন্তু গতকাল বিকেলে থেকেই কিন্তু এই যে
প্রত্যেকটা সেন্টারে কিন্তু ব্যালট এবং বাক্স পাঠানো হয়েছে এবং আজকে সকাল 8টা বাজার সময় কিন্তু এই ব্যালটগুলো প্রত্যেকটা বুথে যাওয়া হবে। এবং এছাড়া কিন্তু এই পটুয়াখালীতে টোটাল ভোটার সংখ্যা 2,95,146 জন। এখানে মহিলা ভোটার আছে 1,48,647 জন এবং মহিলা ভোটার আছে 1,46,490 জন। এছাড়া ভোট কেন্দ্র আছে 97টি। এছাড়া আজকে কিন্তু একই সাথে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি এই 3 উপজেলায় একসাথে কিন্তু ভোট চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এছাড়াও কিন্তু এই আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ভোট হওয়ার কথা ছিল গত মাসের 29 তারিখ, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু এই ভোট স্থগিত হয়ে আজকে 9 তারিখ এই ভোট হচ্ছে। এছাড়াও কিন্তু আপনার যে বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছে, তারা বলেছে যে তারা এই মানে ঘূর্ণিঝড়ের ভিতরে বিভিন্ন জায়গায় তারা গিয়েছে, কিন্তু এখন কতটুকু ভোটার উপস্থিত হয় সেই নিয়ে তারা আশঙ্কা করতেছে। এবং এছাড়াও কিন্তু এখানে যে 36 জন ম্যাজিস্ট্রেট, আপনি 14 প্লাটুন র্যাব, 15 প্লাটুন বিজিপি এবং স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সর্বক্ষণ দায়িত্ব পালন করেন বলে তারা আমাকে জানিয়েছেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব বাগেরহাটের কাছে, তার কাছ থেকে শুনবো যে সেখানের ভোটের খবরাখবর। বাগেরহাটের 3টি উপজেলায় কিন্তু কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। বাগেরহাটের 3টি উপজেলায় কিন্তু 193টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে আমরা দেখেছি এখানের যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান রয়েছেন, তিনি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ভোট সম্পর্কিত কোনো ধরনের অঘটন বাগেরহাটে ঘটেনি, শান্তিপূর্ণভাবেই তারা ভোট সম্পন্ন করতে পারবেন, সেই ধরনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি মোরেলগঞ্জ উপজেলার দৈবগুয়াহাটি ইউনিয়নের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি নেই। আমরা সকালে যেটা দেখেছি যে আনসার এবং পুলিশ সদস্যরা রয়েছেন এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ অন্যরা কিন্তু আছেন। এবং আমরা দেখেছি 7টা বাজার আগেই কিন্তু প্রার্থীদের যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে এসেছেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই করে কেন্দ্রের ভিতরে প্রবেশ করিয়েছেন এখানের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা। এছাড়া আপনাদেরকে আরো জানাতে চাই, এই যে 3টি উপজেলায় আজকে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটি কিন্তু 29 মে হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এই উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজকে কিন্তু এখানে নির্বাচন হচ্ছে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 8 জন প্রার্থী অংশগ্রহণ করছেন এবং এসব প্রার্থীদের 4,78,625 জন ভোটার কিন্তু এসব প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা আজকে সারা দিন নিজেদের আগামী 5 বছরের জন্য যে জনপ্রতিনিধি হবে সেই জনপ্রতিনিধি যাচাই বাছাই করবেন। আসলে সকাল 8টা থেকে কিন্তু 4টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে ভোট চলবে এবং বিকাল 4টার পরে ভোট গণনা শুরু হয়ে ফলাফল ঘোষণা করা হবে। আমরা যদি এই 3টি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে এবং ভোট স্বাভাবিক ভাবে অনুষ্ঠানের জন্য পুলিশ, আনসার আর পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা কাজ করবে, সাথে থাকবে নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ভোটের খবর। জেসিকা। সোহান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ সাইদ আপনাকেও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনিরুল ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপানি দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুরুতর আহত হন। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত চলছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে।
দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের মৃত্যুতে এভাবে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই কনস্টেবল মাহবুব। ঘটনার সূত্রপাত রাত 11:30টার পর রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতারি 20 রাউন্ড গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মনিরুল ইসলাম নামের আরেক কনস্টেবল। এই সময় সাইকেল করে বাড়ি ফিরছিলেন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন। তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি। আহত গাড়ি চালক সাজ্জাদ হোসেনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডিউটি শেষ করে অ্যাম্বাসি থেকে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে, তো আবার তো জানে না যে আসলে ঘটনা কি হয়েছে। তো পড়ে যাওয়ার পরে পরবর্তী শুনতে গেছে যে এখানে কি হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, শোনার মাত্র ওরে গুলি করছে। কৌতূহলবশত জিজ্ঞেস করার সাথে ওকে 2 রাউন্ড গুলি করছে, একটা হাতে করছে, একটা পেটে করছে। ঘটনার পর অভিযুক্ত কাউসার আলীকে গ্রেপ্তার করা হয়। এই সময় পুলিশের মহাপরিদর্শক জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খোসা, SMT গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। কনস্টেবল কাউসার ভারসাম্যহীন বলে জানা গেছে। নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। তার 3 বছরের একটি সন্তানও রয়েছে। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। ছিলেন হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মচারী, বনে গেলেন হোমিও বোর্ডের চেয়ারম্যান। 5 দফা মেয়াদে 16 বছরেও ছাড়েননি চেয়ারম্যান পদ। দুর্নীতির প্রমাণ পেয়েও মন্ত্রণালয়ের চিঠি দিয়েও নড়াতে যায়নি ডাক্তার দিলীপ কুমারের চেয়ারম্যান পদ। হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছাকেই নিয়মে পরিণত করেছেন ডক্টর দিলীপ। চেয়ারম্যান পদের বদৌলতে বনে যান প্রায় 1000 কোটি টাকার মালিক, গড়েন স্বর্ণ ও হীরার ব্যবসা। অনুসন্ধানের আজ 2য় পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় নামে বেনামে সম্পদ, বিত্ত বৈভবে এখন প্রায় 1000 কোটি টাকার মালিক। স্বর্ণ হীরে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাড়ি, কারখানা, ইটভাটা, মেডিকেল কলেজ, কোথায় নেই ব্যবসা প্রসারিত বহুমুখী খাতে। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার রায়ের উত্থানটা 80-র দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। করেন রাজনীতিও, ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। আউটডোর চিকিৎসক ওপিডি থেকে 2008 সালের পর আবাসিক চিকিৎসকের দরকার নেই, তাতেও জোরপূর্বক ভাগিয়ে নেন আরএমও পদ। ছাপোষা চিকিৎসক থেকে প্রভাবের 16 কলা পূর্ণ করে এক লাফে বসেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। 3 বছর মেয়াদী বোর্ড হলেও ডাক্তার দিলীপের চেয়ারম্যান পদের মেয়াদ আজও সদরূপে বহাল। প্রথমেই নিজ নামে ফরিদপুর বোয়ালমারীতে প্রতিষ্ঠা করেন ডাক্তার দিলীপ রায় মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারি অনুদান 4 দফায় নেন 1 কোটি টাকারও বেশি। অভিযোগ আছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি অনুদান বরাদ্দ দিতেন চেয়ারম্যান দিলীপ কুমার। দিলীপ কুমার হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে বোর্ডের অধীনস্থ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বেতনভোগী আবাসিক চিকিৎসকের চাকরি করেন। তবে এখানেও রয়েছে বিস্তর অনিয়ম। একদিনের জন্য হাসপাতালটিতে যাননি, করেননি হাজিরা খাতায় স্বাক্ষর। তবে বছরের পর বছর মাসিক 55,000 টাকা নিয়েছেন। শুধু তাই নয়, প্রভাব দেখিয়ে টানা 2 বছরের জন্য বেতনভুক্ত ছুটিও নেন। সরকারি চাকরির বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। এই নিয়ম মেনে হোমিওপ্যাথি বোর্ডে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়। কিন্তু 46 বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে নিয়ম ভঙ্গ করে চাকরি দেন
ডাক্তার দিলীপ। পরে মন্ত্রণালয় নিয়োগে অনুমতি না দেয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রককে বহাল তবিয়তে রেখে দেন। এছাড়া সহকারী কন্ট্রোলার পদে তারিকুজ্জামান সোহেল নামের একজনকে চাকরি দেওয়ার কথা বলে তাকে 7 বছর ধরে বোর্ড থেকে 30,000 টাকা বেতন দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় বেঁকে বসায় সহকারী কন্ট্রোলার পদ তৈরি করতে না পেরে তারিকুজ্জামানকে বিদায় দিতে হয়। অভিযোগ আছে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান দিলীপ তার সময় সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অনুমোদন দেন। এইসব কলেজে প্রয়োজনের অতিরিক্ত 20 থেকে 40 জন শিক্ষক কর্মচারীও নিয়োগ দেন। অভিযোগ আছে কলেজের অনুমোদন দিতে 20 লাখ ও শিক্ষক কর্মচারী নিয়োগে 2 থেকে 7 লাখ টাকা লেনদেন করেছেন ডাক্তার দিলীপ। এইসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মন্ত্রণালয় চিঠি দিয়ে ডাক্তার দিলীপ কুমার রায়কে নিয়োগ বদলি থেকে বিরত থাকার নির্দেশ দেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি বোর্ডে মেম্বার নিয়োগেও অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আশিস নিয়োগী শিক্ষক হলেও চিকিৎসক কোটা তাকে বোর্ডের মেম্বার করেন ডাক্তার দিলীপ। বোর্ডকে তার অধীনস্থ রাখার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতেও সিদ্ধহস্ত দিলীপ কুমার। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে বোর্ড রিলেটেড, যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। হোমিওপ্যাথি বোর্ড নিজের পারিবারিক বোর্ডেও পরিণত করেছেন ডাক্তার দিলীপ কুমার। বোর্ডের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছেন নিজের ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে আইনানুগ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বানিয়েছেন নিজের হোমিও মেডিকেল কলেজে। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে দিলীপ কুমার এখানেও নির্বাহী চেয়ারম্যান। দিলীপ কুমারের এত সব অনিয়ম আর দাপটের আলাদিনের চেরাগ নাকি তার রাজনৈতিক অবস্থান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাই ডাক্তার দিলীপ কুমারের কাছে। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে। আমি নিয়োগ করতাম না। আমাকে যেটা বলছে যে অনেক আইন ছিল না, শিক্ষকদের বেতন কেন দিলাম আমি? সেই কলেজে আমার ভাতিজা, তার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তার লেখাপড়া ঠিক, 10 বছর হয়নি শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না, তো সেটা প্রবাসক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে সম্পদ অর্জনে এবার সাবেক আইজিপি বেনজিরের সহযোগীদের খোঁজা হচ্ছে। 1/2 শতাধিক ব্যক্তির তালিকা নিয়ে এরই মধ্যে মাঠে নেমেছে দুদক সহ বেশ কয়েকটি সংস্থা। তালিকায় সবচেয়ে বেশি নাম পুলিশ কর্মকর্তাদের, এরপরে রয়েছে সরকারি কর্মকর্তাদের নাম, ব্যবসায়ীরাও রয়েছেন এই তালিকায়, আর রাজনীতিবিদদের কেউ কেউ অপরিচিত মুখ। দুদক আইনজীবী জানিয়েছেন, অপরাধের প্রমাণ পেলে সহযোগীদের বিরুদ্ধেও মামলা করা হবে। বিস্তারিত মহিউদ্দিন আহমেদের প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিংবা নানা কৌশলে নামে বেনামে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অর্জনে যারা সহযোগী ছিলেন, এবার তাদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা গেছে, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সমন্বয়ে সম্ভাব্য একটি তালিকা নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থা। এর মধ্যে এদের কেউ কেউ দেশ ত্যাগ করেছে বলে তথ্য এসেছে দুদকের কাছে। বাকিদের দেশ ত্যাগ ঠেকাতে শিগগিরই আদালতে আবেদন করা হতে পারে। একই সঙ্গে বেনজিরের সম্পদের সুবিধাভোগীদের তালিকাও করছে দুর্নীতি দমন কমিশন। সূত্রগুলো বলছে, বেনজিরের অপকর্মের সহযোগী এমন 1/2 ব্যক্তির তালিকা নিয়ে মাঠে নেমেছে দুদক। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পুলিশের বিভিন্ন সারির কর্মকর্তা। সংখ্যার বিচারে দ্বিতীয় পর্যায়ে আছেন সরকারি কর্মকর্তারা, আর রাজনীতিবিদদের মধ্যে কয়েকজন আছেন অতি পরিচিত মুখ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বেনজিরের অবৈধ সম্পদ অর্জনে যারা সহযোগিতা করেছেন তারা সমানভাবে অপরাধী, তাদেরও আইনের আওতায় আনা উচিত। এককভাবে তিনি করেছেন সেটা যেরকম নয়, আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো গবেষণার ক্ষেত্রে যারা সুশাসন, দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে যে কোনো গবেষণা হয়েছে এ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থায় সবচেয়ে বেশি অপরাধ প্রবণ এবং সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ বলে প্রমাণিত হয়েছে বাংলাদেশে। আর দুদক আইনজীবী জানিয়েছেন, অনুসন্ধান শেষে সহযোগীদের বিরুদ্ধেও মামলা করবে দুদক। এই বিষয়গুলো অনুসন্ধান হচ্ছে, যেমন আজকেও প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট করেছে, উনি সংখ্যালঘুদের প্রপার্টি কিনেছে এবং সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ওনার সঙ্গে ছিল। সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখন যদি এনার এই অপরাধলব্ধ অর্থ বা অপরাধলব্ধ সম্পত্তি যেগুলো পাওয়া গেছে প্রাথমিকভাবে, এর সঙ্গে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, উনি পুলিশ বাহিনীর লোক হোক বা অন্য বাহিনীর লোক হোক, তাকেও আইনের আওতায় আনা হবে। এদিকে তদন্তের খবরে বেনজিরের অনেক সহযোগী আতঙ্কে আছেন বলে জানা গেছে। তাদের অনেকেই নানা স্থানে ধর্ণা দিচ্ছেন বলেও তথ্য রয়েছে দুদকের কাছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজু খাল সংলগ্ন 3 কিলোমিটার এলাকায় ভ্রমণ নিষিদ্ধ, গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। আটা, তেল ও পানি মিলিয়ে নাভিতে ঘষলে সব মুশকিলে আসান, এমন অভিনব এক ওঝার সন্ধান মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। কেরানীগঞ্জের কোনাখোলার ওই তান্ত্রিকের নাম মনোরমা। নামে মনোরমা হলেও আসলে তিনি গড়ে তুলেছেন মানুষ ঠকানোর এক ভয়ানক প্রতারণার ফাঁদ। নাভি খোলা নামে অভিনব তন্ত্রমন্ত্র দিয়ে বছরে কোটি কোটি টাকা হাতে নিচ্ছেন ফকির মা। কেরানীগঞ্জে তার রয়েছে 70 বিঘা জমির ওপরে বাংলো বাড়ি। স্ত্রী রায়ে স্বামী হয়েছেন ইউপি সদস্য। জোর করে মানুষের শত শত বিঘা জমি দখলে নিয়েছেন তিনি। সজীব রহমানের ক্যামেরায় শাহাদাত নিশাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা কিংবা মাথা অথবা পেট ব্যথা, যে কোনো সমস্যারই মুশকিলে আসান। নাভি খোলার নামে তন্ত্রমন্ত্র, জাদুটোনা সবকিছুর সমাধান দেন তিনি। দেশ টিভির ক্যামেরা এবার তান্ত্রিক মায়ের খোঁজে কেরানীগঞ্জের কোনাখোলা। নাম মনোরমা সরকার। এলাকাবাসীর কাছে তিনি ফকির মা। নিয়ম মাফিক অগ্রিম টিকিট কেটে সঙ্গে নিতে হলো আটা, তেল ও পানি। তখন কেবল সূর্য উদয় হয়েছে মাত্র। ভোর থেকে ফকির মায়ের বাড়িতে এমন ভিড়। সঙ্গে থাকা আটা, তেল ও পানি দিতে হবে তান্ত্রিক মায়ের শিষ্যের কাছে। সঙ্গে দিতে হলো বকশিশ। পেটে ব্যথা নিরাময়ের মন্ত্র চাওয়া হলো ফকির মায়ের কাছে। কথিত অলৌকিকতার নামে পেটে আটা মুড়িয়ে তান্ত্রিক মা বের করলেন একটি রহস্যজনক পাথর, সুতাসহ কিছু ময়লা। জানান, রোগীকে শুকনা বান দিয়েছে এক মেয়ে। বান কাটাতে আনতে হবে দেশি মুরগি, সঙ্গে ভিজিট 320 টাকা। এখানে আসা কম বেশি সব রোগীকেই এই পথ্য দিচ্ছেন তিনি। প্রতারণার এখানেই শেষ নয়। বান মারার ভয়ে টোপ দেখিয়ে কখনো দেশি মুরগি, খাসি, গরু, এমনকি মোটা অঙ্কের অর্থ দাবি করছেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ মেরে জাদুটোনার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফকির মা। রোগী দেখে দিনে আয় লাখ টাকা, বছরে এই সংখ্যা 3.5 কোটি। আর রোগীর কাছ থেকে নেওয়া গরু, খাসি থেকে আয় আরো কয়েক কোটি টাকা। বড় ধরনের একটা বান মারছে, এই বানের আপনার বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা আছে। এটা কাটানোর জন্য আমি টাকাটা দিয়েছিলাম। 20,000। এমনি বান মারছে, টাকা পয়সা নেয় প্রচুর পরিমাণে। তারপরে ওই যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা দাবি করে। আমি তো খাসি গুলো পারতাছি না, আমার ঘরে তকবিরটা দেন কইছে না, খাসি না হইলে আমি তকবির দিতাম না। কেরানীগঞ্জে 70 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাংলো বাড়ি। আছে গরু, মুরগির খামারও। স্ত্রীর বিপুল ইনকামের অর্থে ইউপি সদস্য হয়েছেন স্বামী। কিনেছেন শত শত বিঘা জমি। এগুলো কি যে মেম্বার কিনা যায়? হ্যাঁ কিনা 100 বিঘা
জমি মেম্বারের পুরাটা ওই যে দান মিলাচ্ছে ওই যে দান। শুধু তাই নয়, কেরানীগঞ্জে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করে ভবন নির্মাণেরও অভিযোগ উঠেছে তার স্বামী নরেশ চন্দ্রের বিরুদ্ধে। 95% জায়গা, আর যে জায়গাটার ভিতরে এখন বর্তমান মার্কেট করা হইতেছে এবং ব্যবসা করা হইতেছে, ঠিক আছে, উনি কোন বলে করতেছে সেটা আমি জানি না। কার কাছ থেকে সেই সম্পদ নিল যে সে উনি ব্যবসা করতেছে, আজকে বর্তমানে ব্যবসা করতেছে, উপরে দোতলা তৈরি করতেছে। এ বিষয়ে নরেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেরানীগঞ্জের প্রশাসনের নাকের ডগাতেই এমন প্রতারণার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তান্ত্রিক মা, যেন দেখার কেউ নেই। এর আগে মনোরমার শাশুড়িও ছিলেন জাদুটোনার এই ব্যবসায়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের 2.9 কিলোমিটার এলাকা ভ্রমণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ এই সৈকত এলাকা জুড়ে চলবে গবেষণা। সম্পূর্ণ দূষণমুক্ত রেখে এই এলাকাটিতে গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। বিশ্ব সমুদ্র দিবসে বিশেষ এই সৈকত এলাকার নাম দেয়া হয়েছে বড়ি বিচ। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখাল সংলগ্ন 2.9 কিলোমিটার বালিয়াড়ি জুড়ে স্থানীয় ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সেখানে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সংরক্ষিত হিসেবে শনিবার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বড়ির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সৈকত। সেই সাথে বড়ি বিচ নামে এর উদ্বোধন করা হয়। বড়ির মহাপরিচালক জানান, এই সৈকত প্রাণবৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হবে। এখানে কেউ এসে বিরক্ত করতে পারবে না। এই সৈকত থাকবে শতভাগ প্লাস্টিক মুক্ত। আমাদের একটা অভয়ারণ্য দরকার, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বিচটাকে তৈরি করছি অনেক দিন থেকেই। সৈকতের পাশে যে মানুষগুলো বসবাস করেন তারাও এতে উপকৃত হবেন জানিয়ে এই সমুদ্র বিজ্ঞানী জানান, স্থানীয় জনগোষ্ঠীকেও এতে সম্পৃক্ত করা হবে। সো সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়। তহিদা রশিদ মনে করেন, পর্যটনের সাথে এই উদ্যোগ সাংঘর্ষিক নয়, বরং অন্যান্য বিচগুলোকেও কিভাবে পরিবেশ বান্ধব করা যায় তার জন্য তারা কাজ করবেন। আমাদের সাথে কিন্তু ট্যুরিজমের কোনো কনফ্লিক্ট নাই, মাইন্ডেড। এটা শুধুমাত্র রিসার্চ করে বিচগুলোকে কিভাবে একটা আদর্শ বিচে রূপান্তরিত করা যায়। প্রত্যেকটা বিচ ট্যুরিস্ট আসবে, কিন্তু সেটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে যে কোন বিচটা কিভাবে তারা ব্যবহার করবে, সেটা একটা নিয়মের মধ্যে আনার জন্যই আমরা এটাকে একটা মডেল হিসেবে নিব। এছাড়াও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচির। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানীরা আলোচনা করেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। সংবাদ সকাল আরো থাকছে। In front of square and for six again. Now it's not for a boundary. Australia won't care one bit because that has been a clinical performance. ইংল্যান্ডকে উড়িয়ে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ডাচদের বিপক্ষে সাউথ আফ্রিকার কষ্টার্জিত জয়। রাতে ভারত পাকিস্তান মহারণ। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারের অনুমোদন, তবুও কুষ্টিয়ায় ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসা সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে ওঠে তাহলে ব্যবস্থা নেবেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। চারিদিকে ঘেরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভেতরে। নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার আইলচারা এলাকায় ফসলি জমির মধ্যে গড়ে তোলা হয়েছে রাসায়নিক কারখানা।
যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আর এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে দারিদ্র অল্প বয়সী যুবকদের। স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জেনেও কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন তারা। অবৈধ না বৈধ এটা তো আমরা কাজ কাম করে এই পর্যন্ত জানি। এখানে ব্যাটারি আসে আমরা ভাঙিয়ে যে এভাবে পয়সা রেখে দিছে, এটা আমাদের কাম শেষ। অ্যাসিড পানিগুলো এখানে নিংড়ানোর পরে পাইপ আছে, পাইপ দিয়ে হাউস করা আছে, হাউসের ভেতরে দেয়। এদিকে এই অবৈধ কারখানার রাসায়নিক বর্জ্যের প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। দ্রুতই এই কারখানা বন্ধের দাবি তাদের। ব্যাটারি প্লাস এই যে অ্যাসিডের পানি আসি, বাতাস আসি, আমার 7 বিঘি ধান সব নষ্ট হয়ে গেল, পুড়ে গেল। অ্যাসিড কারখানা করিছে, এখন করি আমার এই দেশের ক্ষেত খান্দ সব ধান তাইল সব শেষ। আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো? এই অ্যাসিড কারখানা আমাদের জমির ভিতরে করে মাঠের ফসল ধান পান সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসন বলছে অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে তোলা হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা। কেমিক্যাল ইন্ডাস্ট্রি গঠন করতে হলে বা স্থাপন করতে হলে প্রচলিত যে আইন রয়েছে বা যে নিয়ম রয়েছে এগুলো প্রতিপালন করে লাইসেন্স গ্রহণ পূর্বক সেটি করতে হবে। সেটি যদি না করা হয়ে থাকে, কোনো লাইসেন্স গ্রহণ করা না হয়ে থাকে এবং প্রচলিত নিয়ম নীতি প্রতিপালন করা না হয়ে থাকে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে এই অবৈধ কারখানার কার্যক্রম। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারি অনুমোদনও, তবুও ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে রাসায়নিক কারখানা। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যার বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার ফসলি জমি ও জীববৈচিত্র্য। তাই দ্রুত এই রাসায়নিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।